আয়নার মধ্য দিয়েই নিতু তন্ময় নয়নে তাকালো আরিয়ানের দিকে। মৃদু হেসে মাথা নাড়ে সে। আরিয়ান আলগোছে চুল থেকে সব ক্লিপ বের করে দিয়ে গহনাগাটি খুলতে সাহায্য করে, যদিও সাহায্য আবশ্যক ছিল। এত এত পিন গাঁথা হয়েছিল মাথায়, নিতুর একা পক্ষে সবগুলো খুঁজে বের করা দুষ্কর বই কিছুই না। আরিয়ান খুব সাবধানে আস্তে ধীরে সব কটা পিন খুঁজে খুঁজে বের করলো, যাতে নিতুর সামান্যটুকু ব্যথাও অনুভব না করে। কাজ শেষে নিতু লাগেজ থেকে এক সেট জামা নিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর নিতু যেন হাফ ছেড়ে বাঁচে। এতক্ষণ বেশ অস্বস্তি বোধ করছিল সে। বেরিয়ে এসে আরিয়ানকে কোথাও না পেয়ে নিতু ভুরু কুঁচকে তাকালো। কিছুক্ষণ তার খোঁজ করে ভেজা চুল মুছে নিল সে। তারপর স্থির হয়ে বসলো বিছানায়। ঘড়ির দিকে তাকালো একবার, রাত 1টার বেশি বাজে। এই সময় কোথায় গেল মানুষটা? মনে প্রশ্ন জাগ্রত হলো তার। তবে অপেক্ষার প্রহর দীর্ঘতর হলো না। মিনিট 2-1 যেতেই 2 কাপ কফি হাতে নিয়ে ফেরত এলো আরিয়ান। নিতু বিস্ময়কর নয়নে তাকিয়ে বলে, এত রাতে কফি? আরিয়ান মন্থর কণ্ঠে বলে, সারাদিন অনেক ধকল গেছে, কফি খেলে ফ্রেশ লাগবে, একটু ক্লান্তি ভাবটাও কেটে যাবে। তা ঠিক। কথাটা বলে কফির কাপটা হাতে নিল নিতু। আরিয়ান বলে, বারান্দা যাবে? আকাশটা খুব সুন্দর আজ, চলেন। হাতে কাপটা চেপে ধরে দুজনেই বারান্দার দিকে অগ্রসর হয়। বারান্দার এক কোণে রাখা বেতের মোড়ায় এসে বসে দুইজন। চৈত্রের হিম বাতাস বইছে। কুহেলির আশপাশ চন্দ্রপ্রভায় উজ্জ্বল দেখাচ্ছে। মেঘহীন আকাশে নিখুঁত আকৃতির চন্দ্রিমা দুটি বিলাতে করছে না কোনো কৃপণতা। ক্ষুদ্র নক্ষত্র সঙ্গ দিতে আছে পাশে। রজনীগন্ধার ঘ্রাণে মাতোয়ারা হয়ে দুলছে পাতা। পূর্ণিমার রাত আজ। মোহনীয় না হয়ে যাবে কোথায়? নিতু মোহগ্রস্ত নয়নে তাকিয়ে থাকে আকাশের পানে। পরিবেশের স্বাদ উপভোগ করার ফাঁকে ফাঁকে আলতো করে ঠোঁট ছোঁয়ায় কাঁপে। মনে পড়ে তার অতীতের কিছু কথা। বছর 1 আগে এমনই এক রাতে আরিয়ানের সাথে তার অনাকাঙ্ক্ষিত এক সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়ে পড়ে তারা। অতঃপর সেখান থেকেই তাদের পথ চলা। সম্পর্কের শুরুটা ছিল প্রচন্ড অগোছালো ছন্নছাড়া, যেখানে এই বদরাকি মানুষটাকে একটুও সহ্য হতো না তার। নামটাও যেন বিষ সমতুল্য ছিল তার নিকট। সেখানে এই সম্পর্ক টিকবে না বলেই ধরে নিয়েছিল সে। নিতু যদি হয় উত্তর মেরু, আরিয়ান ছিল দক্ষিণ মেরু। সম্পর্ক কিভাবে গড়ে উঠত শুনি। তার উপর দুজনের আগেরকার একটা সম্পর্ক বিদ্যমান ছিল, শিক্ষক ছাত্রীর সম্পর্ক। সেটা কিভাবে অদেখা করত তারা? সব মিলিয়ে যেন হযবরল অবস্থা ছিল। তাই আশা রাখিনি সে কোনো। কিন্তু পরে সময় যত গড়ালো সব বদলাতে শুরু করলো। ভার্সিটিতে শিক্ষক হিসাবে যে আরিয়ানকে নিতু চিনত, তার একদম উল্টো এক সত্তাকে আবিষ্কার করলো তার পাশে। কঠোর ব্যক্তিত্বের পরিবর্তে খুঁজে পায় কোমলতা। ধীরে ধীরে সেই সত্তার মায়ায় জড়িয়ে গেল সে। নিজের অজান্তে তাকে অভ্যাসে পরিণত করে ফেলল। কখনো লজ্জা না পাওয়া মেয়েটি তার সান্নিধ্যে লজ্জায় বেষ্টিত হলো। সবসময় কণ্ঠস্বর উঁচু থাকতো যার, কণ্ঠ নমনীয় হলো একজনের ছোঁয়ায়। কখনো কথাই বেরোয় না যেন। ভার্সিটির সবচেয়ে রুশভাষিনী মেয়েটা এই একটা মানুষের কাছে এসে ভেজা বিড়াল হয়েই রয়ে গেল। যার সঙ্গ পছন্দ ছিল না এক মুহূর্তের জন্য, আজ তার সঙ্গ পেতেই তার কত আকুলতা ব্যাকুলতা। সেই মানুষটির পাশেই আজীবন থাকতে চায় সে, মৃত্যুর আগ পর্যন্ত। কি অদ্ভুত এই বেড়াজাল, তাই না? নিতু মৃদু হাসে, অন্তর জুড়ে মগ্নতা, স্নিগ্ধতার প্রকাশ। আরিয়ান হাসিটা খেয়াল করে বলে, হাসছো যে? নিতু আরিয়ানের দিকে তাকিয়ে বলে, কিছু না, এভাবেই। অতঃপর কি যেন ভেবে নিজের ডান হাতটা আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার নাম আছে এখানে, পারলে খুঁজে দেখান, যদিও আপনি পারবেন না জানি। আরিয়ান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, পারবো না বলছো? নিতু আত্মবিশ্বাসের সহিত বলে, একদম, দেখা যাক। কথাটা বলেই আরিয়ান বারান্দার অল্প ওয়াটে নিয়ন বাতিটি জ্বালিয়ে দেয়। খুব মনোযোগের সাথে দেখতে শুরু করে নিতুর হাতটি। মিনিট না গড়াতেই আরিয়ান নিজের নামের অক্ষরটি খুঁজে বের করে ফেলে। তালুর একটু নিচে তর্জনী দেখিয়ে বলে, তুমি না বলেছিলে পাবো না, এই দেখো পেয়ে গেছি। এত দ্রুত নিজের নাম খুঁজে বের করে ফেলায় অবাক না হয়ে পারে না নিতু। আখি পল্লব বড় বড় করে তাকিয়ে বাচ্চামো সুরে বলে, এত তাড়াতাড়ি আপনি খুঁজে পেলেন কিভাবে? আরিয়ান নিতুর নাক টেনে বলে, যে নাকি কলমে অক্ষরে পুরোটাই আমার, তার হাতে নিজের নাম খোঁজা তুচ্ছ বই কিছুই না। নিতু লাজুক হেসে সন্তর্পণে আরিয়ানের বুকে মাথা রাখে। আরিয়ান নিতুর পেছনে হাত গলিয়ে দিয়ে আলতোভাবে কোমর জড়িয়ে ধরে। আস্তে করে কপালে অধর ছুঁয়ে দিয়ে প্রণয় কাব্যের সূচনা রজনীতে বিভোর হয় শ্যাম মানবটির মন। তখন দ্বিপ্রহর, স্বচ্ছ কাচের ন্যায় রোদ গড়িয়ে পড়েছে অন্দরে। বাইরে চোখ ঝলসানো রোদ্দুর খেলা করছে আপন মনে। চড়ুই পাখির কলরব, শালিকের জুটি গুঞ্জন তুলেছে এদিক সেদিক। নিতু জানালার ধারে টুলের ওপর বসে রং তুলির আলতো আঁচড় কাটছে ক্যানভাস জুড়ে। হাত ভর্তি রঙের মাখামাখি। নতুন এক এক্সিবিশনের জন্য প্রকৃতির নৈসর্গিক দৃশ্য বন্দী করতে চাইছে সে।
নিজের শখকে পেশা হিসেবে বেছে নিয়েছে সে। শিল্পকলা একাডেমির সম্মানিত চিত্রশিল্পী হিসাবে মর্যাদা পেয়েছে বছর 2 হলো। নিতুর এই পেশা নিয়ে আরিয়ান আর নীলুফার বিন্দুমাত্র সমস্যা ছিল না, বিধায় সকলের কাছ থেকে ভালোই সাপোর্ট পেয়েছে সে। উল্টো এই পর্যায়ে আসতে সবচেয়ে বেশি উৎসাহ আর সাহস আরিয়ানই তাকে দিয়েছে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে কখনো ভেঙে পড়তে দেয়নি। কাজের ফাঁকে নিতু সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়। পাহাড় সমুদ্রের সম্মোহিত মোহনের বাঁধনে আবদ্ধ যুগলবন্দি ফুটে উঠেছে ক্যানভাস জুড়ে, নিখুঁত রঙের হাতছানি। কিন্তু তবুও নিতুর মন মতো হলো না যেন। দ্বিগুণ আগ্রহের সাথে পুনরায় কাজ করতে শুরু করে সে। মগ্নতা এতই যে সময় কোন দিক দিয়ে ফুরিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। পাশে বিছানায় পার্সিয়া গা গুটিয়ে শুয়ে আছে, নড়াচড়া নেই বিন্দু মাত্র। নীলুফা দ্বিতীয়বারের মতো খাবারের জন্য ডাকতে এসে বিষয়টা লক্ষ্য করলেন, তাই সে আর না ডেকে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। কেননা তিনি জানেন এখন খাওয়ার কথা বলে নিতুর কি হবে। কিছুক্ষণ পর প্লেটে খাবার সাজিয়ে রুমে আনলেন নীলুফা। নিতুর পাশে এসে দাঁড়িয়ে বললেন, খেয়ে নাও, দুপুর পার হয়ে যাচ্ছে তো, পরে কাজ করো। নিতুর ধ্যান ভাঙে, হাত থামায় সে। ক্যানভাস থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। নিষ্পন্দ কণ্ঠে বলে, খেতে ইচ্ছে করছে না মা। খাবার নিয়ে এই সময় হেলাফেলা করলে চলে নাকি? 6 মাস চলছে তোমার, এখন বেশি বেশি করে খাওয়া দাওয়া না করলে শরীরে শক্তি পাবে কোথা থেকে? তার ওপর বাবুর গ্রোথ কম, সময় মতো না খেলে কি শরীর ঠিক থাকবে? অবসন্ন কণ্ঠে উত্তর দেয় নিতু, জানি মা, কিন্তু লাভ কি? সেই তো বমি হয়ে যায়। যতটুকু পারো খাও, না হলে আরিয়ান শুনলে খুব রাগ করবে মা। জানোই তো খাওয়া নিয়ে হেলাফেলা করা তার একটুও পছন্দ না। নিতু বিড়বিড় করে বলে, যাচ্ছে তো সবকিছু আমার ওপর দিয়ে, সে বোঝে কি? পারে তো শুধু ঝাড়তে, আসলে হিটলার একটা। নীলুফা কথাটা শুনলেন ঠিকই, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখালেন না। মিটমিটিয়ে হাসলেন শুধু, বললেন, যাও হাত ধুয়ে এসে বিছানায় বসো, আমি খাইয়ে দিচ্ছি। নীলুফার স্নেহে আবৃত কণ্ঠ উপেক্ষা করতে পারল না নিতু। উঠে দাঁড়ালো সে। হাত মুখ ভালো করে ধুয়ে এসে পার্সিয়ার পাশে এসে বিছানায় বসলো। খাওয়ার কোনো রকম ইচ্ছা না থাকা সত্ত্বেও নীলুফার হাতে খেলো সে। তবে খাওয়ার পর আর খারাপ লাগলো না তার। নীলুফা ভাতে লেবু চিপিয়ে এনেছে যাতে নিতুর খেতে সমস্যা না হয়। এরই মাঝে পার্সিয়া ঘুম থেকে উঠে পড়ে। নিতু আর নীলুফাকে পাশাপাশি দেখে কতক্ষণ চেয়ে থাকে সেই পানে। অতঃপর মৃদু শব্দ করে মাথা হেলিয়ে দেয় নিতুর দিকে। নিতু হাত এগিয়ে গায়ে আদর করে দিল তাকে। পার্সিয়া কিয়ৎকাল এভাবে থেকে বিছানা থেকে নেমে পড়ে, চলে যায় বাইরে। হঠাৎ নীলুফা বলে, কবুতরের মাংস আছে, খাবে? আনবো একটু? নিতু নাক মুচ কুচকে বলে, না মা, খেতে ইচ্ছা করছে না। আর একটা কথা, ওনাকে কবুতরের মাংস আনতে মানা করবেন তো। একবার কি কবুতর খেতে চেয়েছি, এখন রোজ রোজ খাওয়াচ্ছে আমাকে সেটা। নীলুফা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সেটা না হয় তুমিই বলো, আমি বললেও শুনবে না এখন। সেদিন বলেছিলাম ফ্রিজে মাংস আছে, আনার দরকার নেই, তবুও কাল রাতে আসার সময় আবার 1 হালি কবুতর নিয়ে এসেছে। আর কি বলবো আমি ওকে, বলো? তুমি তখন ঘুমিয়েছিলে বলে টের পাওনি। নিতু মুখ ছোট করে বলে, আমার সারা জীবনের কবুতর খাওয়ার খায়ের শেষ। এমন পাগলামি কেউ করে বলুন তো? নীলুফা বলে, ছেলে আমার তোমার প্রতি একটু বেশি যত্নশীল, তাই পাগলামও তার বেশি। দেখো না, তোমার বাদাম মাশরুমে অ্যালার্জি বলে বাহির থেকে খাবার আনার সময় 2 বার পরখ করে নেয়। দাওয়াতে গিয়েও একই কাজ করে। নিতু নাজুক দৃষ্টিতে তাকায়, বলে না কিছুই। কেননা সত্যি যে তাই। 3 বছর পেরিয়ে 4-এ পা রাখতে চলল তাদের সম্পর্ক, সাথে ছোট এক আগন্তুকের আগমন নিয়ে। কিন্তু তবুও বদলায়নি কিছু, না মনোভাব না আচরণ। সব যেন সেই শুরুর মতোই আছে, ফিকে হয়ে যায়নি সম্পর্কটা। উল্টো দিনকে দিন প্রগাঢ়তা যেন বাড়ছে। দায়িত্ববান পুরুষটি পূর্বের ন্যায় একটু বেশি দায়িত্ববান হয়েছে। নিতুর সবকিছুতেই তার নজর প্রখর খুব। নিতুকে চুপ করে থাকতে দেখে নীলুফাও কথা বাড়ায় না, মুচকি হেসে চুপচাপ খাইয়ে দিতে থাকে। প্রথম 1 বছর নিতু নীলুফার সাথেই ছিল সাভারে। ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে সে আর নীলুফা ঢাকায় আরিয়ানের এখানে শিফট হয়ে যায়। পার্সিয়াকে নিতু ফেলে আসতে না পারায় ওকেও সাথে নিয়ে আসে সে। নীলুফার সমস্যা ছিল না কোনো। প্রথম আরিয়ান একটু বিরক্ত ও অস্বস্তি বোধ করে, কিন্তু পরবর্তীতে সেও মানিয়ে নেয়। তবে তাদের মধ্যকার দ্বন্দ্ব এখনো পর্যন্ত বিদ্যমান। কোনো এক অদৃশ্য কারণেই দুইজন দুইজনের পাশে ঘেঁষে না। মুখোমুখি হলেও হয় পার্সিয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, নাইলে আরিয়ান। এমনকি আরিয়ান পাশে থাকলে পার্সিয়া নিতুর কাছ পর্যন্ত আসে না, চুপচাপ গিয়ে নীলুফার রুমে তার কোলে উঠে বসে থাকে। দুইজনের এমন আচরণের কারণ নিতু যেন কখনো খুঁজে বের করতে পারে না। উপরন্তু আরিয়ানের খুঁতখুঁত স্বভাব বেশি, তাই সে এই বিষয় নিয়ে ঘাটতে যায় না। অন্যথায় পরে পরিশ্রম তারই করতে হয়। আরিয়ানের ঘরবাড়ি যতটা না পরিষ্কার চাই, তার চেয়েও দ্বিগুণ পরিষ্কার চাই নিজের রুম, একদম নিখুঁত ফকফকা। নিতু যে কিছু বলবে সেই সুযোগ নেই, মানুষটা যে ছোট থেকেই এমন। তবুও মাঝে মধ্যে দ্বন্দ্ব লেগেই যায়।
অন্যদিকে লেখাপড়া শেষে দেশের বাইরে একটা কোম্পানিতে চাকরি হয়ে যায় নাহিদের, যার দরুন সেখানে বসতি স্থাপন করে সে। নিজের অবস্থান পাকাপোক্ত করে একটা সুযোগ বুঝে স্পৃহার প্রতি নাহিদের ভালো লাগার ব্যাপারটা পরিবারের সকলকে জানায়। তাকে বিয়ে করতে চায় বলে প্রস্তাব রাখে। অন্যদিকে এই নিয়ে একটু দমনদশা দেখা দিলেও পরবর্তীতে দুই পরিবার মেনে নেয়। নাহিদ মাঝে ছুটিতে দেশে আসতেই নাহিদ আর স্পৃহার আক্ত করিয়ে রাখা হয়। শেষ কথা এটাই হয় যে স্পৃহার লেখাপড়া শেষ হলে উঠিয়ে দেওয়া হবে তাকে, এবং নাহিদও নিজের সঙ্গে করে স্পৃহাকে নিয়ে যাবে। সায়ান্নের মেহেদিরাঙা অম্বর নিমিলিত হলো আধারে। নক্ষত্রবিহীন আকাশে অজস্র মেঘের মাঝে বৃত্তাকার চাঁদটির মায়াবী খেলা। নিষুপ্ত রজনীতে কারো হিংস্র ডাক প্রতিধ্বনিত হচ্ছে ক্ষণে ক্ষণে। ঠিক সেই প্রহরে নিতু আলগোছে এসে আরিয়ানের পাশে দাঁড়ালো। খুব আদুরে ভঙ্গিতে ডাকলো তাকে। এই যে শুনছেন? ল্যাপটপের স্ক্রিনে হতে চোখ সরিয়ে নিয়ে মুখ তুলল আরিয়ান। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলো সে, কি বলো? জিহবা দিয়ে ওষ্ঠদয় ভিজিয়ে নিয়ে নিতু বলে ওঠে, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, বাইরে গিয়ে নিয়ে যাবেন? কথাটি শুনে আরিয়ানের অভিব্যক্তি বদলায়। রূঢ় ভাব আসে কণ্ঠে। এখন ঠান্ডা খাওয়া তোমার আর বেবির স্বাস্থ্যের জন্য একটুও ভালো না। এফেক্ট করবে দুইজনকে। তার উপর সময় দেখেছ? নিতু মুখ ভার করে, এত কিছু জানি না, আমি আইসক্রিম খাবো ব্যাস। না বলেছি না আমি আইসক্রিম খাবো মানেই খাবোই। আপনি নিয়ে না গেলে কিন্তু আমি একাই চলে যাব। আরিয়ান এক পলক নিতুর দিকে তাকিয়ে কোল থেকে ল্যাপটপ নামিয়ে রাখে পাশে। নিতুকে হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে তার কোমরের পাশে হাত গলিয়ে দেয় আরিয়ান। চোখে চোখ রেখে বলে, বললেই হলো নাকি? খালি একবার রুমের বাইরে পা রেখে দেখোই না। ঘটনাক্রমে নিতু ভরকে যায়। দৃষ্টি বড় বড় করে তাকায় সে। আড়ষ্ট কণ্ঠে বলে, কি করছেন কি? ছাড়ুন আমায়। আরিয়ান আরো শক্ত করে নিতুকে জড়িয়ে ধরে বলে, না ছাড়লে কি করবা? নিতু রাগান্বিত দৃষ্টিতে তাকায়, কিছু বলে না। রেগে ফোঁসফোঁস করতে করতে নিচে নামার জন্য মোছরামুছি শুরু করে সে। আরিয়ান এবার হাতের বাঁধন শক্ত করে নেয়। মন্থর কণ্ঠে বলে, আমি না ছাড়লে তুমি কখনোই আমার সাথে পেরে উঠবে না, উল্টো ব্যথা ট্যাথা পাবে। তাই বলছি শান্ত হয়ে বসো। নিতু কথা শুনে না, অশান্ত ভঙ্গিতে নড়াচড়া করতেই থাকে। আরিয়ান এবার মুখ এগিয়ে নিয়ে নিতুর গালে আলতো করে নিজের অধর ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে নিতু স্থির হয়ে যায়। বার কয়েক চোখ ফেলে তাকায় আরিয়ানের পানে। আরিয়ান সেটা দেখে মৃদু হেসে বলে, তোমাকে জব্দ করার প্রক্রিয়া আমার জানা আছে, তাই আমার সাথে চালাকি করে লাভ নেই। নিতু লজ্জা পেয়েছে বটে, তবে প্রকাশ্যে আসতে না দিয়ে গাল ফুলিয়ে বলে, আপনি প্রচন্ড খারাপ, বাজে একটা লোক, কথা নেই আপনার সাথে আমার। আরিয়ান নিষ্পলক তাকিয়ে থাকে তার পানে। প্রেগন্যান্সির শুরু থেকেই হুটহাট মেয়েটার মন বদল হয়। এক একটা জিনিসের জন্য বাচ্চাদের মতো বায়না ধরে, কখনো এটা কখনো ওটা, না দিলে এই এক মুখ ফুলিয়ে বসে পড়ে। আর ঠিক এখানটায় এসে হার মানতে হয় তাকে। রূঢ় হৃদয় গলে মোম হয়ে যায়। অপ্রিয় আবদারও তার তখন পূরণ করতে উঠে পড়ে লাগে মানবটা। আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা যাও, আমি খারাপ, এবার গিয়ে রেডি হও, নাও আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি তোমায়। নিতু যেন এই কথাটি শুনতে চেয়েছিল। খুশি দেখায় তাকে। আরিয়ান হেসে হাতের বাঁধন আলগা করতে উঠে পড়ে নিতু। চলে যায় তৈরি হতে। নিষুপ্ত অন্তরিক্ষে রূপালী চাঁদের মোলায়েম আলো ছলকে পড়ছে পিচঢালা রাস্তার ওপর। নামবিহীন এক ফুলের ঘ্রাণ আসছে কোথা থেকে ভেসে। খোলা নির্জন রাস্তার ধারে আরিয়ান দাঁড় করিয়ে রেখেছে গাড়িটি। গাড়ির ফ্রন্টের ওপর পা বাতাসে ভাসিয়ে বসে আছে নিতু। এক হাতে কোন আইসক্রিমটি নিয়ে মজা করে খাচ্ছে সে। তার পাশে আরিয়ান পা ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার নৈসর্গিক আলোয় শোভা পাচ্ছে শ্যামবর্ণ মুখে, ঠোঁটের কার্নিশে অদৃশ্য রেখা। নিতু আইসক্রিম খেতে খেতে জিজ্ঞাসা করে, আজকে পূর্ণিমা? আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠিক জানি না, কেন? না, এভাবেই। পূর্ণিমার আকাশ দেখতে ভালো লাগে অনেক। আরিয়ান নিরুত্তর থাকে। একটু ঝুঁকে এসে খুব সন্তর্পণে নিতুর আশেপাশে লেগে থাকা আইসক্রিমটুকু মুছে দিয়ে বলে, আমার আধারিয়া অম্মরের আনাগোনায় আমাবস্যা নামা বারণ, চৈতালি পূর্ণিমা যে তার কারণ। নিতু দ্বিধাগ্রস্ত নয়নে তাকায়। চৈতালি পূর্ণিমা কি? চৈত্র মাসের পূর্ণিমা, যেখানে থেকে কিনা আমাদের গল্পটা শুরু। আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম পূর্ণিমা পাওয়া সেখান থেকেই তো। নিতু বিস্তৃত হাসে। এক এক করে মনে পড়ে যায় তার অতীতের সকল পাতা, যা কিনা সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমান ও বিশ্বাসে পরিপূর্ণ। আখি পল্লবে ভাসে সব। আকস্মাৎ পেটে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। হাত থেকে লুটিয়ে পড়ে আইসক্রিমটি। পেট ধরে সাথে সাথে নিতু চেঁচিয়ে ওঠে, আহ আরিয়ান! আরিয়ান আতঙ্কিত নয়নে তাকায়। উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে নিতু? তুমি ঠিক আছো? কোথাও সমস্যা হচ্ছে? ডাক্তারের কাছে যেতে হবে, বলো কি হয়েছে? নিতু কথা বলে না।
চটজলদি আরিয়ানের এক হাত টেনে নিজের পেটের ওপর রাখে। প্রথম প্রথম আরিয়ান বিষয়টা ধরতে পারে না, জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অতঃপর কিছু একটা অনুভব করতে পেরে থ মেরে দাঁড়িয়ে থাকে সে। অভিব্যক্তি কি দিবে বুঝতে পারে না সে, সাথে সাথে মুখের খেয়েও হারিয়ে ফেলে। এ যেন অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। কিয়ৎক্ষণ পর সে বলে ওঠে, এটা কি ছিল? নিতু হেসে বলে, বেবির ফার্স্ট মুভমেন্ট। আরিয়ানের চোখ উজ্জ্বল দেখায়। বলায় প্রকাশ না করলেও নিতু আন্দাজ করতে পারছে আরিয়ানের অনুভূতির গভীরতা। আরিয়ান জড়ানো কণ্ঠে বলে, আমার প্রিন্সেস তাই না ও? নিতু বলে, প্রিন্স হবে না প্রিন্সেস হবে তা তো আমি জানি না, প্রিন্সও হতে পারে। আমার প্রিন্সেসও আমি জানি, তাই না বলো আমার প্রিন্সেস? মাথা নিচু করে কথাটি বলে আরিয়ান। অতঃপর টুপ করে চুমু খায় নিতুর পেটে। তা দেখে নিতু হাসে, প্রশান্তির হাসি সেটা। আরিয়ানও হাসে তাল মিলিয়ে। কপত কপতির এমন মিষ্টি অনুভূতি যেন চাঁদও দেখে হাসে। প্রকৃতি যেন বলে ওঠে, এমন মুহূর্তের সাক্ষী যেন হাজারটা পূর্ণিমা হোক, অমর হয়ে থাকুক স্মৃতিগুলো প্রণয়ের জনিত এই প্রহরে। স্নিগ্ধতা, শুদ্ধতা, পবিত্রতা ছড়িয়ে যাক এভাবেই যুগ থেকে যুগান্তর। আর এখানেই শেষ হলো আমাদের মায়ার সংসার গল্পটি। গল্পটি কেমন ছিল কমেন্টে মতামত দিন। আর নতুন গল্প অতি তাড়াতাড়ি চলে আসবে, সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।